বন্ধুর জন্য ভালোবাসা নাকি মনের মানুষের জন্য অপেক্ষা, কোনটা জিতবে শেষ পর্যন্ত? আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি অল টাইম ব্লকবাস্টার মুভি দিল তো পাগল হ্যায়। শাহরুখ খানের এনার্জি, মাধুরী দীক্ষিতের সৌন্দর্য আর কারিশমা কাপুরের দুর্দান্ত অভিনয়ের এই সিনেমাটি কেন আজও আমাদের মন ছুঁয়ে যায়, তা আজ আমরা সহজ ভাষায় জানবো। আপনি যদি শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটি একদম মিস করবেন না, কারণ গল্পটা সত্যিই অসাধারণ হতে যাচ্ছে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় একটা গানের মাধ্যমে, যেই গানটা এক সময়ের খুবই জনপ্রিয় গান, যেই গানের সাথে সবাই পরিচিত। এখানেই গল্পের হিরো রাহুলের এন্ট্রি হয়। রাহুল তার ডান্স টিমমেটদের নিয়ে স্টেজ পারফর্ম করছিল। এই টিমটা রাহুল পরিচালনা করে, আর তার নাচের পার্টনার হচ্ছে রাহুলের সব থেকে ভালো বন্ধু নিশা। যাই হোক, পারফর্ম করা শেষে রাহুল দর্শকদের উদ্দেশ্যে বলে, এবারের মতো আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আগামী 3 মাস পর ঠিক এই জায়গায় আবারও আসবো, নতুন একটা শো নিয়ে ফিরে আসব। আর সেই শো এর নাম হবে মায়া। পরের দিন বন্ধুরা মিলে যখন আড্ডা দিচ্ছিল, তখন সবাই রাহুলের কাছে জানতে চায়, গতকাল রাতে যে সে মায়ার কথা বলল, তাদের পরবর্তী শো এর নাম হবে মায়া। আসলে এই মায়া নামের রহস্যটা কি? সবাই চেপে ধরে বলার জন্য। রাহুল তখন বলে, মায়া শুধু একটা নাম নয়, এটা একটা অনুভূতি, যার অপেক্ষাতেই আমি আছি। তখন সবাই মনে করে মায়া নামের কোনো মেয়ের প্রেমে পড়েছে সে। রাহুল জানায়, মায়া কে বা কোথায় থাকে এর কিছুই সে জানে না, কিন্তু সে মায়াকে নিয়ে নিজে নিজে একটা স্বপ্ন দেখে। কিন্তু এই মায়াকে নিয়ে সে কেন এত স্বপ্ন দেখে ভাবে, সেটা আস্তে আস্তে গল্পের ভেতরেই জানতে পারবো। পরের দৃশ্যে পূজা নামের একটি মেয়েকে দেখি। পূজা তার আঙ্কেল আন্টির সাথেই থাকে। আন্টি পূজাকে বলে, দেখ অজয় তোর জন্য কি পাঠিয়েছে। আসলে পূজা খুব ছোট থাকতেই তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেখান থেকেই পূজা আঙ্কেল আন্টির কাছে বড় হয়েছে। আর অজয় হচ্ছে তাদেরই ছেলে। সে লন্ডনে থাকে। ছোটবেলা থেকেই পূজা ও অজয়ের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। আর অজয় তার কিছু কথা ট্যাপ রেকর্ডারে রেকর্ড করে পূজার জন্য পাঠিয়েছে, যেখানে তাদের খুনসুটি হাসি ঠাট্টার কথা শুনতে পাই। আবার এদিকে রাহুল ও নিশার মধ্যে খুব ভালো বন্ধুত্ব। দুজনে সব সময় ঝগড়া করে, একে অপরকে নানাভাবে বিরক্ত করে। এইসব খুনসুটি আর ঝগড়ার মধ্যে বন্ধুত্বটা দারুণভাবে ফুটে ওঠে। এরপর রাহুলের ডান্স অডিটোরিয়ামের পাশেই পূজাকে ডান্স করতে দেখতে পাই, যেখানে ডান্স ক্লাস করানো হয়, মানে ডান্স শেখানো হয়। পূজার বান্ধবী অঞ্জলি তাকে জানায়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে পূজা খুব অবাক হয় আর বলে, যাকে চিনিস না জানিস না তাকে বিয়ে করে ফেলবি? অঞ্জলি বলে, এসব বলে লাভ নেই, আমাদের স্বপ্নের সাথে একজন আর জীবন সঙ্গিনী আরেকজন। কিন্তু পূজা বিশ্বাস করে সৃষ্টিকর্তা জীবন সঙ্গিনী হিসেবে কাউকে না কাউকে ঠিক করে রেখেছেন, আর সেই মানুষটার দেখা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। পূজা সেই অপেক্ষাতেই আছে, যে তাকে ভালোবাসে, কিন্তু সেই মানুষটার সাথে কবে দেখা হবে সেটা সে জানে না, তবে দেখা একদিন হবেই। অন্যদিকে রাহুলরা পরবর্তী শো মায়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু নিশা বুঝতে পারছিল না এই মায়ার চরিত্রটা কি বা কেমন হবে। রাহুলও তাদের ঠিকভাবে বুঝাতে পারছিল না তার কল্পনায় থাকা মায়ার চরিত্রটা আসলে কেমন হবে। কিন্তু এই 3 মাসের মধ্যে রাহুল মায়াকে আবিষ্কার করে ফেলবে। মায়া কেমন হবে, কি তার চরিত্র হবে, এই সবই সে বের করে ফেলবে। এরপর রাহুল নিশাকে নিয়ে শপিং করতে যায়। নিশা তাকে পোশাক চয়েস করে দিচ্ছিল। এরপর পোশাক ট্রায়াল দিতে ট্রায়াল রুমে যায় রাহুল। তখন সেখানে পূজাকেও দেখতে পাই। জামা ট্রায়াল দিতে রাহুলের পাশের ট্রায়াল রুমেই আসে। পূজাও শপিং করতে এসেছিল। রাহুল তখন ঠোঁট দিয়ে সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল, যেটা সে প্রায় প্রায়ই করে থাকে। সেই সুর পূজাও পাশ থেকে শুনছিল। এরপর রাহুল শার্ট পরে নিশাকে দেখাতে আসে। নিশা তাকে দেখে হাসতে থাকে। রাহুল বলে, হাসার কি হলো? নিশা নিচে তাকিয়ে দেখতে বলে। রাহুল নিচে তাকিয়ে দেখে সে ভুল করে প্যান্ট পরতে ভুলে গিয়েছে। দেখতে খুবই ফানি লাগছিল। রাহুল লজ্জা পেয়ে দৌড়ে আবার ট্রায়াল রুমে আসে। সেই মুহূর্তে পূজা ট্রায়াল রুম থেকে বের হয়েছে। পূজা তাকে এই অবস্থায় দেখে ভীষণ অবাক হয়ে যায়। রাহুল তখন অন্যদিকে ঘুরে এমন ভাব করতে থাকে যেন সে একদমই নর্মাল। পূজা তো হাসতে হাসতে শেষ। এরপর পূজা তাকে ক্রস করে চলে আসে। রাহুল টুক করে তখন ট্রায়াল রুমে ঢুকে যায়। তবে পূজার ভীষণ রকমের হাসি পাচ্ছিল। যাই হোক, পরের দৃশ্যে দেখি পূজার আঙ্কেলের জন্মদিন।
পূজা কেক অর্ডার করেছিল, কিন্তু বক্স খুলে দেখে কেকের বদল সেখানে স্যান্ডউইচ অর্থাৎ পার্সেল উলটপালট হয়েছে। পার্সেল বদল হয়েছে, তাও আবার কার সাথে? রাহুলের সাথে। রাহুল দেখতে পায় স্যান্ডউইচের বদলে কারো জন্মদিনের কেক এসেছে তার কাছে। তাই রাহুল বক্সে থাকা অ্যাড্রেস দেখে পূজাদের বাড়িতে চলে আসে পার্সেল দিয়ে নিজেরটা নিয়ে যেতে। কিন্তু আঙ্কেল জানায়, দুঃখিত, তোমার স্যান্ডউইচ খেয়ে ফেলেছি। রাহুলের কি আর করার, কেকটা ফেরত দিয়েই খালি হাতে ফিরতে হয়। আঙ্কেল ভেতরে এসে পূজাকে জানায়, কেক পেয়েছি, ছেলেটা বাইরে দাঁড়িয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এসো। পূজা বাইরে এসে দেখতে পায় রাহুল চলে যাচ্ছে, তার চেহারাটা স্পষ্ট দেখতে পায় না। রাহুল ওই মুহূর্তে বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছিল। তখন পূজার এই সুরটা পরিচিত মনে হয়, কারণ শপিং মলে এই সুর সে শুনেছিল। পরের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই পূজা তার বান্ধবীর সাথে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথাবার্তা বলছিল। পূজার বিশ্বাস, আমার জন্য যদি সত্যিই কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, তাহলে আজ রাত 12টার আগেই তার সাথে কোনো না কোনো ভাবে দেখা হয়ে যাবে। কিন্তু বান্ধবী তাকে পাগল বলে চলে যায়। সেদিন রাতে রাহুল একটি টেলিফোন বুথ থেকে নিশাকে ফোন করে, কিন্তু ভুল নাম্বার ডায়াল করাতে ফোন চলে যায় পূজার কাছে। রাহুল নিশা মনে করে গালাগাল দিতে শুরু করে, কিন্তু যখন পূজার ভয়েস শুনতে পায়, রাহুল তখন বুঝতে পারে রং নাম্বারে ফোন করে ফেলেছি। রাহুল না বুঝেই তার এমন আচরণের জন্য সরি বলে। তখন রাহুল সুযোগ বুঝে ফ্লার্টিং করতে চাইলেও পূজা ফোন কেটে দিতে চায়। তবে ফোন কাটার আগে রাহুল তাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা জানায়। পূজা তখন ফোনটা কেটে দেয়। রাহুল বলে, মেয়েটার কণ্ঠ তো বেশ ভালোই আছে। পূজা লাইট বন্ধ করে ঘুমাতে যাচ্ছিল, তখনই সেই সুর আবার সে শুনতে পায়। পূজা দৌড়ে জানালার কাছে এসে দেখে একটি ছেলে বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছিল, আর টেলিফোন বুথটাও তার বাসার কাছেই ছিল। পূজা খেয়াল করে দেখে 12টা বাজার ঠিক আগ মুহূর্তেই তার সাথে এই ঘটনা ঘটলো। পূজা তখন কিছু একটা ভেবে একা একাই হাসতে থাকে। ভালোবাসার প্রতি তার সেই বিশ্বাসটা যেন মিলে গেল। পরের দৃশ্যে দেখি অজয় লন্ডন থেকে ফিরে এসেছে। বাড়িতে আসা মাত্রই অজয় পূজাকে চমকে দেয়, আর সেটাকে কেন্দ্র করেই দুজনে আবারও সেই ছোটবেলার মতো ঝগড়া শুরু করে দেয়, দুষ্টুমি করতে থাকে। বড় হয়েও যেন সেই ছোটবেলার অভ্যাস আর যায়নি। অন্যদিকে আজকে হচ্ছে নিশার জন্মদিন, তাই রাহুল নিশাকে ছোট্ট একটা গিফট করে। নিশা ভীষণ খুশি হয়, কারণ তার জন্মদিন রাহুল মনে রেখেছে, আর এটাই তার কাছে অনেক বড় কিছু। তাই জন্মদিন উপলক্ষে রাহুল সব বন্ধুদের নিয়ে বারে যায় একটু লাল পানি খেয়ে মজা ফুর্তি করার জন্য। কিন্তু নিশা উত্তেজনা বশত একটু বেশি লাল পানি খেয়ে ফেলে, তাই নিশার অবস্থা খারাপ, সে আর নর্মাল অবস্থায় নেই। নিশাকে কাঁধে করে বাসায় নিয়ে আসতে হয় রাহুলকে। এরপর নিশাকে বেডে শুইয়ে দেয়, কিন্তু নিশা মাতাল হয়ে আবোল তাবোল বলতে শুরু করে। এক পর্যায়ে নিশা মনের ভেতরে লুকানো সত্য কথাটা বলতে শুরু করে। রাহুল, আমি তোমাকে ভালোবাসি। বেশ কয়েকবার এই কথা উচ্চারণ করে। নিশা আসলে রাহুলকে বন্ধুত্বের বাইরেও তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কথাটা সে বলতে পারে না। কিন্তু রাহুল মনে করে মাতাল হয়ে নেশার ঘরে সে এসব বলছে, তাই গুরুত্ব না দিয়ে চলে যায়। অন্যদিকে অজয় দেশে আসার পর পূজাকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে থাকে, কারণ তাকে আগামীকালই আবার লন্ডনে ফেরত চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে পূজাকে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত সে পার করে। পরের দিন পূজা ও অজয়কে এয়ারপোর্টে দেখতে পাই। অজয় চলে যাচ্ছে, তাই এগিয়ে দিতে পূজা এসেছে। কিন্তু সেই মুহূর্তে অজয় পূজাকে বলে, তোকে আমি কিছু কথা বলতে চাই। পূজা শুনতে চায়। অজয় তখন বলে, ইন্ডিয়াতে অন্য কোনো উদ্দেশ্যে সে আসেনি, শুধুমাত্র পূজার জন্যই এখানে এসেছিল। ছোটবেলায় কাটানো স্মৃতি আর অনুভূতির কথাও সে বলে। অজয় তখন পূজাকে প্রপোজ করে বসে। জানিস, আমি যখন চিন্তা করি বাকি জীবন কার সাথে কাটাবো, চোখ বন্ধ করলে শুধু তোর কথাই মনে হয়। আমি তোকে বিয়ে করতে চাই। এটা শুনে পূজা ভীষণ অবাক হয়। অজয় আরো বলে, আমি জানি না তোর জীবনে অন্য কেউ আছে কিনা, আর এটা জানার জন্যই আমি এসেছিলাম। যদি তোর দিক থেকে হ্যাঁ হয়ে থাকে, তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। আমি কাউন্টারে গিয়ে শুধু একবার ঘুরে দেখব। যদি তোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, তাহলে বুঝে নেব তুই রাজি। আর যদি না দেখতে পাই, তাহলে মেনে নেব। কিন্তু এসব কিছুর পরও একটা কথা মনে রাখিস, যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের বন্ধুত্বটা কিন্তু ঠিকই থাকবে। এরপর অজয় কাউন্টারে যায়। পূজা তখন চলে যেতে নেয়, আর ঠিক তখনই তার বান্ধবীর কথাটা মনে পড়ে যায়। আমাদের জীবনের স্বপ্নের সাথী আর জীবন সঙ্গিনী আলাদা।
এমনও তো হতে পারে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই জীবনসাথী। এই ভাবতে ভাবতেই অজয় ঘুরে দেখে পূজা দাঁড়িয়ে আছে। অজয় তো ভীষণ খুশি, সে মনে করে পূজা রাজি আছে। তার খুশি দেখে পূজাও খুশি হয়, কারণ মনে দুঃখ নিয়ে অজয়কে সে বিদায় জানাতে চায় না। অজয় খুশি মনে তখন চলে যায়। কিন্তু পূজা আসলে অজয়কে ভালোবাসে না। ভালোবাসার যে অনুভূতি সেটা পূজার মধ্যে নেই। আবার পূজা অজয়কে কষ্টও দিতে চায় না। সে মনকে সান্ত্বনা দেয় হয়তো তার সাথে থাকতে থাকতে ভালোবাসাটা হয়ে যাবে, কিন্তু বিষয়টা নিয়ে সে খুবই দ্বিধান্বিত ছিল। এদিকে নিশা মায়া শো এর জন্য ডান্স প্র্যাকটিস করতে গিয়ে পায়ে আঘাত পায়। এজন্য তাকে হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হয়। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে নিশাকে এই অবস্থায় নাচানাচি করা যাবে না। আগামী 3 মাস তাকে রেস্টে থাকতে হবে, নইলে পায়ের অবস্থা আরো গুরুতর হবে। রাহুল তো টেনশনে পড়ে যায়, এখন কি উপায়? কারণ 3 মাসের মধ্যে তো তাকে মায়া শো পারফর্ম করতে হবে। এজন্য সে অ্যাডভান্স টাকাও নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে স্পন্সর নিয়েছে। তাই নিশার সাথে কথা বলে রাহুল বিকল্প কাউকে খুঁজে বের করার চেষ্টা করে। মানে মায়া শো এর জন্য নিশার পরিবর্তে অন্য কোনো মেয়েকে তাকে খুঁজে বের করতে হবে। এরপর দেখি পূজা ডান্স প্র্যাকটিস করে অডিটোরিয়ামে বসেছিল। তখন পাশের রুম থেকে রাহুল তবলার ড্রাম বাজানোর প্র্যাকটিসটা করতে থাকে। আর সেই শব্দের তালে তালে পূজা যেন নিজেকে আটকাতে পারে না। তবলার তালে তালে পূজা নিজের নৃত্যটাও প্র্যাকটিস করতে থাকে। রাহুলদা ড্রাম বাজানোর সময় কারো নাচার পায়েলের শব্দ শুনতে পায়। মানে পূজা নাচার সময় তার পায়েলের ঝুনঝুনি শব্দ হচ্ছিল। রাহুল তখন বাইরে এসে দেখে তার ড্রাম বাজানোর তালে তালে পূজা নৃত্য করছিল। পূজা রাহুলকে দেখে একটু লজ্জা পেয়ে যায়। তাই পূজা তার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। রাহুল যেন তখন বিকল্প কাউকে পেয়ে গেছে, অর্থাৎ সে চিন্তা করে তার মায়া শো এর জন্য, মায়া চরিত্রের জন্য পূজাই হবে পারফেক্ট চয়েস। এজন্য পরের দিনই রাহুল পূজাকে ফলো করা শুরু করে। পূজার সাথে দেখা করে বলে, আমাকে চিনতে পারছেন? গতকাল রাতে ডান্স ক্লাসে দেখা হয়েছিল। পূজা বলে হ্যাঁ। রাহুল সেখানেই পূজাকে কনভিন্স করার চেষ্টা করে, তার শোতে পূজাকে পারফর্ম করার জন্য বলে। এটা ছোটখাটো কোনো শো নয়, এই শো হাই সোসাইটির মানুষজন দেখে, উচ্চ শ্রেণীর একটা শো। কিন্তু পূজা সম্মতি জানায় না। সে বলে নৃত্য করা আমার একটা শখ, তাই নৃত্য করি, কিন্তু স্টেজে সবার সামনে নাচার অভ্যাস আমার নেই। রাহুল তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পূজা রাজি হচ্ছিল না। তাই রাহুল বাজারে সকলের সামনে হাত জোড় করে অনুরোধ করে। পূজা তখন বলে, কি করছেন সবার সামনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার শোতে আসব। অনেক কষ্ট করে রাহুল তাকে রাজি করায়। পরের দিন ডান্স ক্লাসে তাদের শো এর জন্য রিহার্সেল দিতে আসে। রাহুল পূজাকে মায়া চরিত্রটা বুঝিয়ে দেয়, তাকে কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে নাচতে হবে। এরপর পূজা মায়া চরিত্রে পারফর্ম করার জন্য প্র্যাকটিস শুরু করে দেয়। কিন্তু প্রথমত ঠিকভাবে পারফর্ম করতে পারছিল না। রাহুল বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে যাচ্ছিল। এরপর অনেক চেষ্টার পর পূজা ঠিকভাবে পারফর্ম করার আয়ত্ত করে ফেলে। এখন পূজাও খুশি, রাহুলও খুশি, কারণ তাদের চেষ্টা বৃথা যায়নি। এসব কথা রাহুল নিশার সাথেও শেয়ার করত। নিশা তো পায়ে ব্যথা পেয়ে ইনজুর্ড হয়ে আছে, তাই রাহুল তাকে সব আপডেট জানাতো। রাহুল ও তার টিম সব সময় আলোচনা করত তাদের শোটা কিভাবে হিট করানো যায়। শোতে পারফর্ম ঠিকভাবে করার জন্য সবাই প্রস্তুতি নিতে শুরু করে। পূজা অনেক পরিশ্রম করছিল। এভাবে পূজাও তাদের আপনজন হয়ে ওঠে আস্তে আস্তে। রাহুলের সাথেও বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর একদিন রাহুলের এক বন্ধুর বিয়েতে রাহুল ও পূজা আসে। বিয়ে শাদী নিয়ে দুজনে কথাবার্তা বলছিল। রাহুল বলে, আমি বুঝি না একজনের সাথে কেউ কিভাবে সারাটা জীবন কাটিয়ে দেয়। কথায় কথায় পূজা তার সেই মনের স্বপ্নের কথাগুলো বলে, তার কল্পনার সেই রাজকুমারের কথা বলে। প্রত্যেকটা মানুষের জন্য ওপরওয়ালা জীবন সঙ্গিনী নির্ধারিত করে রেখেছেন, আর সেই মানুষটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। পূজা তার সেই মনের কথাগুলো শেয়ার করে আর কি। এখানে রাহুল কথায় কথায় জানতে পারে সামনে পূজারও নাকি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এটা শুনে রাহুল ভীষণ অবাক হয়। সে বলে, এই কথা তো আগে বলনি। পূজা বলে, আসলে তেমন ভাবে কথাবার্তা হয়নি, সে বিদেশে থাকে, যখন দেশে ফিরে আসবে তখন বিয়ে নিয়ে কথাবার্তা হবে। এসব শুনে রাহুল তাকে অভিনন্দন জানায়। কিন্তু পূজার বিয়ের কথা শুনে রাহুলের মনে যেন ঝড় উঠে গিয়েছিল। যাই হোক, দিন শেষে রাহুল পূজাকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসে। তখন রাহুল একটু মজা করে বলে, আচ্ছা তুমি যে এই গল্প আমায় শোনালে, তাতে আমি কি করে বুঝবো আমার জীবন সঙ্গিনী কে? সে কি আমার নামের সাইনবোর্ড নিয়ে ঘুরবে নাকি? পূজা বলে, যখন সময় আসবে তখন ঠিকই বুঝতে পারবে। ওপরওয়ালার ইশারায় সেই মানুষকে তুমি ঠিকই চিনতে পারবে।
রাহুল জিজ্ঞাসা করে, তার মানে তুমি তোমার সেই মানুষকে খুঁজে পেয়েছো, এজন্যই তো বিয়ে করছো, তাই না? পূজা তখন একটু বিব্রত হয়ে যায়। সঠিকভাবে এর উত্তর না দিয়ে পূজা চলে যাচ্ছিল। রাহুল তখন গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় আবারও ঠোঁট দিয়ে সেই বাঁশির সুরটা বাজাতে বাজাতে চলে যাচ্ছিল। এই সুর পূজা শুনতে পেয়ে খুব অবাক হয় আর বুঝতে পারে রাহুলই হচ্ছে সেই ছেলেটা যার মুখে এই সুর সে এর আগেও কয়েকবার শুনেছে, কিন্তু কখনো এর আগে তাকে দেখতে পায়নি। কিন্তু আজকে সে নিশ্চিত হলো রাহুলই সেই ছেলে। পূজা তখন আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। রাহুলই তার সেই স্বপ্নের সত্যিকারের পুরুষ কিনা। এরপর একদিন রাহুল জানতে পারে নিশা এখান থেকে চলে যাচ্ছে। তাই রাহুল ডিরেক্ট নিশাকে বলে, তুই কোথায় যাচ্ছিস? সে জানায় লন্ডন, কিন্তু কেন? উত্তরে জানায়, অনেকটা দিন বাবা মায়ের সাথে দেখা হয় না, তাই আমায় যেতে হবে। আসলে রাহুল পূজাকে পেয়ে এখন নিশাকে তেমন একটা সময় দেয় না। নিশার বারবারই মনে হতে থাকে সেই রাহুলকে, তার সেই বন্ধুকে সে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আর এটা নিশাকে ভীষণ কষ্ট দিচ্ছে, কারণ নিশা তো রাহুলকে ভালোবাসে। তাই নিশা কিছুদিন নিজেকে একটু আড়াল করতে চায় তার মনের অবস্থা ঠিক করার জন্য। কথাবার্তার এক পর্যায়ে নিশা তো বলেই ফেলে, সেদিন রাতে আমি মাতাল ছিলাম না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু রাহুল তাকে শুধুই ভালো বন্ধু ভাবে। এরপর নিশা মজা করে বলে, আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি আমার মূল্য বুঝতে পারবে। এরপর আমি যখন ফিরে আসব তখন তুমি আমাকে বিয়ে করার জন্য ভিক্ষা চাইবে, কিন্তু সেই মুহূর্তে তোমাকে বিয়ে করার জন্য আমার মুড নাও থাকতে পারে। এই নিয়ে তখন তারা দুজনে আবার সেই আগের মতো দুজনে ঝগড়া করে মজা করে। যাই হোক, নিশা চলে যাওয়ার আগে সব বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়। এরপর সে পূজার সাথে পরিচয় হয়। তার এই ডান্স থিয়েটার ঘিরে কিছু অনুভূতির কথাও সে বলে। আর রাহুল সব সময় বলতো, সে আমার থেকে আর কোনো ভালো ডান্সার পাবে না, কিন্তু সে তোমায় পেয়েছে। নিশা 1 মাসের জন্য যাবে, এরপর আবার সে ঠিকই ফিরে আসবে। বিদায় নিয়ে নিশা চলে যায়। পরের দৃশ্যে দেখতে পাই পূজা অডিটোরিয়ামে প্র্যাকটিস করতে এসে জায়গাটা একদম ফাঁকা দেখতে পেয়ে রাহুলের শার্ট কোমরে বেঁধে তার ক্যাপ মাথায় পরে রাহুল ঠিক যেভাবে যেভাবে তার সাথে কথা বলে পূজা একা একাই অভিনয় করে রাহুলকে কপি করছিল। পূজার অজান্তেই রাহুলের বিষয়গুলো তার ভালো লাগতে শুরু করেছে। এর জন্য রাহুলকে সে নকল করছিল, কিন্তু রাহুল পেছন থেকে এসব খেয়াল করছিল। পূজা রাহুলের ঠোঁট দিয়ে বাজানো বাঁশিটাও আয়ত্ত করে ফেলেছে। তখন পূজা পেছনে খেয়াল করে দেখে রাহুল দাঁড়িয়ে আছে। রাহুলকে দেখে পূজা ভীষণ লজ্জা পেয়ে একটা দৌড় দেয়। পূজা হয়তো নিজের অজান্তেই রাহুলকে ভালোবেসে ফেলেছে। এরপর রাতে রাহুল যখন পূজাকে ড্রপ করে দেয় তখন পূজা বলে, আগামীকাল আমার এক নাচের শিক্ষিকার জন্মদিন, যিনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, তাই তার জন্মদিনে আমাকে সেখানে যেতে হবে। সকালবেলা পূজা যখন যাচ্ছিল তখন রাহুল আগে থেকেই গাড়ি নিয়ে বসে আছে। রাহুল বলে, সেখানে আমার এক পুরনো বন্ধু থাকে, তাই ওর সাথে দেখা করতে যেতে হবে, তাই ভাবলাম তোমাকে কোম্পানি দেই। পূজা তো বুঝে ফেলেছে তার উদ্দেশ্যটা কি, তাই মিটমিট করে হাসে। এরপর দুজনে একসাথে পূজার সেই শিক্ষিকার বাড়িতে যায়। শিক্ষিকা তখন বাচ্চাদের নাচ শেখাচ্ছিল। ঠিক তখনই পূজা এসে তাকে জড়িয়ে ধরে। পূজার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। পূজাকে দেখে সে ভীষণ খুশি হয়। পূজাকে রাহুলের সাথে দেখতে পেয়ে শিক্ষিকা পূজার কাছে জানতে চায় রাহুল কে। পূজা বলে, ও আমার খুব ভালো বন্ধু, এখন ওর সাথেই কাজ করছি আমি। শিক্ষিকা বলে, শুধু বন্ধু নাকি আরো বেশি কিছু? পূজা বলে, এরকম কিছু নয়। ঠিক তখন রাহুল বাইরে থেকে পূজাকে ডাকতেই পূজা দৌড়ে আসে। রাহুল বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠেছে, তাই পূজাকে জয়েন করতে বলে, কিন্তু পূজা একটু ব্যস্ত আছে। রাহুলের প্রতি পূজার এরকম কুইক রেসপন্স, তার প্রতি কেয়ারিং দেখে শিক্ষিকা বলে, এটা ভালোবাসা নয় তো কি? সেই ছোটবেলা থেকে তোকে আমি চিনি, তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই ছেলেটাকে ভালোবাসিস। কিন্তু পূজা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি তার প্রতি পূজার ভালোবাসা জন্মেছে। রাহুলকে বাচ্চাদের সাথে খেলতে দেখতে পেয়ে পূজা নিজের অজান্তেই রাহুলের সাথে নিজেকে কল্পনা করে আর ভাবে, আমি হয়তো সত্যিই ওর প্রেমে পড়ে গেছি। রাতে শিক্ষিকা পূজাকে আশীর্বাদ স্বরূপ একটা কিছু দিয়ে বলে, দেখ, প্রেম বারবার হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা একবারই হয়। তাই যাই কিছু করিস না কেন ভেবে চিন্তে করিস, আর এটা সাথে রাখ, এই আশীর্বাদ তোকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। শিক্ষিকা ঠিকই তাদের মনের কথাগুলো বুঝতে পেরেছিল। পরদিন সকালে চলে যাওয়ার পালা, তাই শিক্ষিকা রাহুলকেও একই আশীর্বাদ দিয়ে বলে, ভালোই যখন বাসো তাহলে এত ভয় কিসের, বলে দিলেই হয়। যদি তুমি না বলতে পারো তাহলে আমি বলে দিই। রাহুল বলে, না না, আমিই বলবো।
সে বলে, সত্যি তো? রাহুল বলে, হ্যাঁ সত্যি। এরপর রাহুল ও পূজা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সেখান থেকে রাহুল পূজাকে নিয়ে তার সেই বন্ধুর বিয়েতে উপস্থিত হয়। বন্ধুর বিয়েতে এসে বন্ধুকে শুভকামনা জানিয়ে রাহুল সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। কথাগুলো আসলে সবার উদ্দেশ্যে নয়, রাহুল ঘুরিয়ে পেঁচিয়ে পূজাকে ইঙ্গিত করে কথাগুলো বলছিল। রাহুল সেই কথাগুলি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে যেগুলো পূজা তাকে বলেছিল। ওপরওয়ালা প্রত্যেকের জন্যই কোথাও না কোথাও জীবন সঙ্গিনী ঠিক করে রেখেছেন, আর আজ আমার বন্ধু তার সেই জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছে। তার কথা শুনে সবাই হাততালি দেয়, আর পূজা অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। এরপর বিয়ের প্রোগ্রাম শেষে সবাই এক এক করে চলে যায়, শুধুমাত্র রাহুল আর পূজা ছিল। পূজা হাতের চুড়ি খুঁজে পাচ্ছিল না, কোথাও হয়তো পড়ে গেছে, কিন্তু রাহুল সেটা খুঁজে পেয়েছে। পূজা চুড়িটা দিয়ে দিতে বলে। রাহুল বলে, কাছে এসো। পূজা কাছে যায়। রাহুল বলে, আরো কাছে আসো। পূজা তখন একটু বিব্রত হয়ে যায়। রাহুল তাকে সত্যি সত্যি খুব কাছে পেতে চাইছিল। রাহুল তার হাত ধরে ফেলে এবং তাকে কাছে টেনে নেয়। পূজাও তখন নিজেকে আটকাতে পারে না, তার ডাকে সাড়া দিতে থাকে। আসলে পূজাও তো মনের অজান্তে তাকে ভালোবেসে ফেলেছে। এরপর পূজা রাহুলকে সত্যি সত্যি জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর পূজা কিছু একটা মনে পড়ে যাওয়ার পর রাহুলের কাছ থেকে দূরে সরে যায়। আসলে পূজার অজয়ের কথা মনে পড়ে গিয়েছিল, কারণ অজয় তার ছোটবেলার বন্ধু, অজয় তাকে ভালোবাসে। তাই পূজা খুব টেনশনে পড়ে যায়, অজয়কে সে কষ্ট দিতে পারবে না। আবার রাহুলের জন্য তার মনের মধ্যে ভালোবাসা জন্মেছে, কি করবে বুঝতে পারছিল না। রাহুলের কাছ থেকে দূরে দূরে থাকছিল, তার সাথে ভালোভাবে কথা বলছিল না। কয়েকদিন পর পূজা অডিটোরিয়ামে আসলে রাহুল তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, ফোন ধরছো না, কথা বলছো না? পূজা বলে, ব্যস্ত ছিলাম এজন্য। ঠিক তখনই দেখি নিশা কাউকে না জানিয়ে হঠাৎ করে লন্ডন থেকে ফিরে এসেছে। এখানে এসেই সে রাহুল ও পূজাকে দেখতে পায়, কিন্তু কিছু না বলে দূর থেকে তাদেরকে বোঝার চেষ্টা করছিল। রাহুল পূজাকে বলে, আমি জানি তুমি দুশ্চিন্তায় আছো, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু পূজা বলে, আমি তোমাকে ভালোবাসি না। রাহুল বলে, মিথ্যা বলছো, একবার আমার চোখের দিকে তাকাও এবং বলো আমায় ভালোবাসো না, আমরা একে অপরের জন্য নই। পূজা তখন ইমোশনাল হয়ে যায়, ভালোভাবে উত্তর দিতে পারে না, আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন সব বন্ধুরা হঠাৎ করে এসে বলে, ফ্যান্টাস্টিক, খুবই দারুণ হয়েছে। তারা ভেবেছিল এটা হয়তো মায়া শো এর একটা স্ক্রিপ্ট ছিল, অভিনয় ছিল, কিন্তু বিষয়টা আসলে তা নয়। তখন সবাই হঠাৎ নিশাকে দেখে বলে, আরে তুই ফিরে এসেছিস। সবাই খুব খুশি হয়ে যায় তাকে পেয়ে। কিন্তু নিশা ঠিকই বুঝতে পেরেছিল সেটা কোনো অভিনয় ছিল না, রাহুল ও পূজা একে অপরকে সত্যি সত্যিই ভালোবাসে। এজন্য নিশার মনের গহীনে কষ্টের ঝড় বয়ে যাচ্ছিল। নিশা তখন ভালোভাবে রাহুলের সাথে কথাও বলে না, ব্যস্ততা দেখিয়ে বাসায় চলে যায়। রাহুল বিষয়টা বুঝতে পারে সে কেন এমনটা করছে। এরপর নিশা নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। তখন রাহুল তার কাছে আসে। নিশা তখন তার অনুভূতির কথাগুলো খুলে বলে। রাহুলকে সে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু আজ যখন রাহুলের চোখে পূজা আর পূজার চোখে রাহুলের ভালোবাসা দেখলাম, তখন নিজেকে সহ্য হচ্ছিল না। নিশা মানতে পারছিল না, তার অনেক হিংসে হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। নিশা নিজেকে দোষারোপ করতে থাকে, আমি অনেক খারাপ। কিন্তু রাহুল বলে, না, তুই অনেক ভালো মেয়ে, কিন্তু ওই যে উপরওয়ালা একজন আছে, তিনি এই পুরো খেলাটা খেলছেন। কিন্তু তিনি কেন আমাদের সাথে এমন খেলা খেলছেন জানি না। নিশা তখন উপরওয়ালার দিকে তাকিয়ে পাগলামি করতে শুরু করে, কেন উপরওয়ালা তার সাথে এই খেলাটা খেলছে, এই কষ্ট সে নিতে পারছে না। রাহুল তখন সবকিছুর জন্য নিশাকে সরি বলে, কারণ তার জন্যই নিশা কষ্ট পাচ্ছে। কিন্তু নিশা বলে, তুমি কখনোই সরি বলবে না, কারণ রাহুলের কোনো দোষ নেই। নিশা কান্নায় ভেঙে পড়ে। রাহুল তাকে বুকে জড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করে। আসলে ভালোবাসার কষ্ট অনেক যন্ত্রণাদায়ক। যাই হোক, এরপর দেখি পূজা একটি ট্যাপ রেকর্ডারে অজয়কে উদ্দেশ্য করে কিছু কথা রেকর্ড করছিল। তুই আমার সব থেকে ভালো বন্ধু, সেদিন এয়ারপোর্টে ছোটবেলা থেকে তোর সাথে যে বন্ধুত্বটা রয়েছে সেই চিন্তা করতে করতেই দাঁড়িয়েছিলাম। কিন্তু অজয় তো ভেবে নিয়েছিল পূজা তাকে ভালোবাসে। কিন্তু পূজা বলে রাহুলের সাথে দেখা হওয়ার পর থেকে শুধু তার কথাই মনে পড়ে, রাহুলকে যে ভালোবাসে এই কথাগুলো রেকর্ড করে রাখে আর কি। সেই মুহূর্তে অজয় মাকে ফোন করে জানিয়ে দেয় পূজাকে সে বিয়ে করতে চায়, আর পূজাও রাজি। অজয় বলে, আগামীকাল দেশে ফিরে আসছি, সব ব্যবস্থা করে রেখো। মা তো খুব খুশি, সঙ্গে সঙ্গে পূজার কাছে এসে বলে, অজয় সব খুলে বলেছে আমায়,
সে দেশে ফিরে এসে দ্রুত বিয়েটা করে ফেলতে চায়। বিয়ের জন্য একটা শাড়ি পূজার হাতে তুলে দেয় আর অনেক অনুভূতির কথা শেয়ার করে সে। পূজা নির্বাক হয়ে আন্টির কথাগুলো শুনছিল। উত্তর দেওয়ার মতো কোনো ভাষা তার ছিল না, কারণ পূজা কি করে আন্টির কথা অমান্য করবে। সেই ছোটবেলায় অ্যাক্সিডেন্টে পূজার বাবা মা মারা যাওয়ার পর এই আন্টি তাকে কোলে তুলে নিয়েছিল। তাকে সে নিজের মেয়ের মতো আদর স্নেহ দিয়ে মানুষ করেছে। এসব কথা মনে করে পূজা ইমোশনাল হয়ে যায়। এদিকে রাহুলের সেই মায়া শো প্রোগ্রামটি আর মাত্র 2 দিন বাকি আছে, তাই কিভাবে সেটা পরিচালনা করবে সেটা নিয়ে রাহুল খুব ব্যস্ত ছিল। পূজা তার এই বর্তমান পরিস্থিতি শেয়ার করার জন্য রাহুলের সাথে দেখা করে। রাহুল ব্যস্ততার মাঝেও পূজাকে কিছুক্ষণ সময় দেয় তার সাথে কথা বলতে। পূজা যখন কথাগুলো বলতে যাবে ঠিক তখনই একজন এসে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা কল এসেছে। রাহুল তখন কথা না শুনেই চলে যায়। পূজাও আর কথাগুলো বলতে পারে না। পূজা কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই অজয় লন্ডন থেকে ডিরেক্ট অডিটোরিয়ামে চলে আসে নিশাকে সারপ্রাইজ দিতে। নিশা রাহুল মনে করে বলে রাহুল একদম মজা করবে না, কিন্তু ঘুরে দেখে অজয় চলে এসেছে। অজয় তাকে জড়িয়ে ধরে ভালোবাসি ভালোবাসি বলতে থাকে। তখনই সেখানে রাহুল চলে আসে। চোখের সামনে রাহুল এই দৃশ্য দেখে ভীষণভাবে শকড হয়ে যায়। অজয় বলে তুমি তোমার এখানকার বন্ধুদেরকে বলেছো আমাদের বিয়ে, চলো তাদেরকে জানিয়ে দেই। এরপর অজয় সবাইকে জানিয়ে দেয় আমি আর পূজা ছোটবেলা থেকেই বন্ধুত্ব, আর এখন আমরা বিয়ে করতে যাচ্ছি। এই কথা শুনে নিশা রাহুলের হাত চেপে ধরে, কারণ নিশা রাহুলের মনের অবস্থা বুঝতে পারছিল তার মনের মধ্যে এখন কত বড় ঝড় বইছে। পূজা রাহুলের দিকে তাকিয়ে বিব্রত হয়ে যায়, কিন্তু রাহুল নিজের কষ্ট কাউকে বুঝতে না দিয়ে পূজা ও অজয়কে অভিনন্দন জানায়। তখন অজয় পূজাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাহুলের হৃদয় ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যায়, তবুও সে নিশার সামনে খুব কুল থাকার অভিনয় করে। তখন পূজা আবার তার ব্যাগ নেওয়ার জন্য এখানে আসে, কারণ ব্যাগটা নিতে সে ভুলে গিয়েছিল। কিন্তু রাহুলের এই অবস্থা দেখে পূজারও অনেক কষ্ট হয়, কিন্তু পূজার কিছুই করার নেই। আগামীকাল তাদের মায়া শো এর ফাইনাল পারফর্ম, তাই প্র্যাকটিস করছিল সবাই। তাদের শো এর গল্পটা হবে এরকম, তারা দুজনে একে অপরকে ভালোবাসে, আর রাহুল সেটা প্রকাশ করেছে, কিন্তু মায়ের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। ভালোবাসলেও সে চাইলেও সেটা প্রকাশ করতে পারছে না, কারণ পরিস্থিতির শিকার সে। অর্থাৎ আগামীকাল পারফরমেন্সের গল্পটা হবে এমন যেখানে বিচ্ছেদের মাধ্যমে গল্পের সমাপ্তি হবে। কিন্তু নিশা বলে গল্পটা পছন্দ হলো না, একটা লাভ স্টোরির সমাপ্তি হাসি খুশি হওয়া দরকার। কিন্তু রাহুল বলে আজ পর্যন্ত দর্শকদের অনেক স্বপ্ন দেখিয়েছি, এখন একটু বাস্তবতারও দেখা দরকার। যেই কথা শুনতে পেয়ে পূজা মেকআপ রুমে চলে যায়, আর সেখানে সে একা একা কান্না করতে থাকে, কারণ তারও তো কষ্ট হচ্ছিল। যাই হোক, আগামীকাল দেখতে পাই ফাইনালি তাদের মায়া শোটা শুরু হয়ে গেছে। হাজার হাজার দর্শক সেখানে সমবেত হয়েছে। প্রথমে তারা তাদের ডান্স পারফর্মের পার্টটা শেষ করে। এরপর পূজা যখন ড্রেস চেঞ্জ করতে আবার ভেতরে আসে, তখন নিশা পূজাকে বলে ভুল করো না পূজা, বন্ধুত্বকে ভালোবাসার নামে এবং ভালোবাসাকে বন্ধুত্বের নামে দূরে ঠেলে দিও না। খুব কম মানুষের কপালে এমনটা জুটে যেখানে তার স্বপ্নের সাথী এবং জীবন সাথী একটা মানুষই হয়। একটু ভেবেচিন্তে দেখো। নিশার এই কথাগুলো পূজাকে একটু ভাবিয়ে তুলে। এরপর গল্পের পরবর্তী অংশের পার্ট শুরু হয়, যেখানে বিচ্ছেদের মাধ্যমে গল্পের সমাপ্তি ঘটবে। পূজা বলে আগামীকাল আমার বিয়ে, তাই আমি চাই না তোমার সাথে আমার দেখা হোক। সম্পর্কের ইতি টেনে রাহুল চলে যাচ্ছিল, আর গল্পটা এখানেই শেষ হবে। কিন্তু রাহুল হঠাৎ থেমে গিয়ে বলে যাওয়ার আগে একটা জিনিস জানতে চাই, তুমি কি কখনো একবারের জন্য হলেও আমাকে ভালোবাসোনি? এই কথা শুনে টিম মেম্বাররা দুশ্চিন্তায় পড়ে যায়। রাহুল করছেটা কি? এসব তো গল্পের স্ক্রিপ্টে ছিল না। কিন্তু দর্শকরা জানে না যে এটা শুধু গল্প নয়, এটা তাদের জীবনেরই একটা অংশ। পূজা চুপ করে থাকে, কিন্তু রাহুল উত্তর না শুনে যাবে না। তখন পূজা বলে তোমাকে কখনোই আমি ভালোবাসিনি। এটা শুনে রাহুল ভীষণ কষ্ট পায়। শেষবার রাহুল যাওয়ার আগে আবার সেই আগের স্টাইলে পূজাকে বলে আমি রাহুল, নাম তো নিশ্চয়ই শুনেছ। তখন পূজা কিছুটা ইমোশনাল হয়ে যায়। পূজা শেষবার তার সাথে হাত মেলায়। রাহুল বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সম্পর্ক শেষ করে চলে যাচ্ছিল। ঠিক তখনই পূজার ট্যাপ রেকর্ডারে সেই রেকর্ডটা বেজে ওঠে। এটা শুনে তো পূজা অবাক। তখন তাকিয়ে দেখে অজয় তার সেই ট্যাপ রেকর্ডারটি চালু করে দিয়েছে। কিন্তু সকলেই ভাবছিল এসব গল্পেরই অংশ, কিন্তু এখন যা যা ঘটছে এটা গল্পের অংশ নয়, তাদেরই বাস্তব চিত্র। অজয় সব শুনে ফেলেছিল, তাই অজয় ইশারায় পূজাকে বলে রাহুলের সাথে তোকে বেশ ভালো মানাবে।
আর তোর সাথে আমার বন্ধুত্বটাই ঠিক আছে। তাই তুই রাহুলের সাথে এবার যা, তোর গল্পটা তোর মতো করে সাজা, তাকে ভালোবাসার কথা বল। পূজা তখন ভীষণ খুশি হয়। যাদের কথা ভেবে পূজা অজয়ের কাছে যেতে পারেনি, আজ তারাই পূজাকে উৎসাহ দিচ্ছে। তখন পূজা রাহুলের প্রতি তার ভালোবাসা অনুভূতির কথা বলতে বলতে এগিয়ে আসে আর তাকে বলে, তোমাকে একদিনের জন্য না, একবারের জন্য না, তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসি। আই লাভ ইউ রাহুল। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে নিশাও খুশি হয় আর সমস্ত দর্শক হাততালি দিতে শুরু করে। তাদের কাছে এই গল্প, এই শো অসাধারণ লেগেছে। কিন্তু আক্ষরিক অর্থে এটা কোনো গল্প ছিল না, সত্যি সত্যি তাদের জীবনেরই অংশ ছিল। আর গল্পের শেষটা পূজা ও রাহুলের ভালোবাসার পূর্ণতার মাধ্যমেই হ্যাপি এন্ডিং হয়। তবে এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অজয় নিশাকে এসে বলে, আমি অজয়, আপনি? নিশা বলে, আমি নিশা। অজয় বলে, তুমি সিঙ্গেল? নিশা আশ্চর্য হয়ে বলে, জি। মানে অজয় নিশাকে লাইন মারার চেষ্টা করছে। তো যাই হোক, এই শো এর মাধ্যমে এই গল্পের হ্যাপি এন্ডিং হয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।